গল্পের শুরুটা হয় সোনাইঝরা চা বাগানের এক অদ্ভুত ও প্রাচীন লোকজরীতি দিয়ে। বাগানের শ্রমিকরা বিশ্বাস করে বিশেষ মন্ত্রপুত রিচুয়াল শেষে শক্তপ সমর্থ দুজন মানুষ যদি হাতে বাঁশ নিয়ে পুরো বাগান দৌড়ে প্রদক্ষিণ করে তবে সেখানকার যাবতীয় অশুভ আত্মা ও ভূতপ্রেত পালিয়ে যায়। নিজেদের বাগানকে নিরাপদ রাখতে তারা প্রায়ই এই রীতির আয়োজন করে। সিন শিফট হয়ে দেখা যায় ঢাকা থেকে সিলেটগামী একটি চলন্ত ট্রেনের কামরার সমসাময়িক ডাক্তারদের সেবার মান নিয়ে যাত্রীদের মধ্যে তুমুল বিতর্ক চলছে। এক যাত্রী ক্ষোভ ঝেড়ে বলছিলেন, বর্তমানে ডাক্তাররা আসলে একজন ডাকাত। তারা রোগীর সমস্যার চেয়ে অপ্রয়োজনীয় টেস্ট আর দামি ওষুধের তালিকা দিতেই বেশি ব্যস্ত। পাশেই বসে এসব কথা শুনছিল তরুণ চিকিৎসক আইরিন। সদ্য এমবিবিএস শেষ করা আইরিন তার বড় আপু মারজানের সহযোগী হিসেবে সোনাইছড়া চা বাগানে যাচ্ছে, মূলত নিজের সামনে থাকা এমডি পরীক্ষার প্রস্তুতির জন্য। মারজান আপুর সাথে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে মায়ের অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। মারজান ফোনে আইরিনকে জানায় মা একটু সুস্থ হলেই তিনি পরের ফ্লাইটে সিলেটে পৌঁছাবেন এবং স্টেশনে রবিন নামে একজন আইরিনকে রিসিভ করবে। এদিকে ট্রেনের সেই যাত্রী যখন জানতে পারেন আইরিন একজন ডাক্তার, তখন তিনি কিছুটা লজ্জিত হয়ে ক্ষমা চান, কিন্তু পরক্ষণেই তিনি কাণ্ডজ্ঞানহীনভাবে তার ছেলের অসুস্থতার রিপোর্ট এবং পটের ছবি আইরিনকে দেখাতে শুরু করেন। আইরিন তখন নাস্তা করছিল। এমন দৃশ্য দেখে তার খাওয়ার রুচি পুরোপুরি মিটে যায়। তবুও পেশাদারিত্ব বজায় রেখে সে রোগীকে ভালো ডাক্তার দেখানোর পরামর্শ দেয়। ট্রেন স্টেশনের কাছাকাছি পৌঁছালে সেই যাত্রী আইরিনকে সতর্ক করে বলেন যে সোনাইছড়া জায়গাটা ভালো নয়, সেখানে ডাকাত আছে। আইরিন বুদ্ধিমত্তার সাথে উত্তর দেয়, ডাক্তারদের তো আপনি ডাকাতই বললেন, তবে তো সেখানে আমি নিজের স্বগোত্রীয় সঙ্গীদেরই দেখা পাব। স্টেশনে নামার পর রবিনের সাথে আইরিনের দেখা হয়। আইরিন যখন মারজান আপুকে ফোন করে পৌঁছানোর খবর দেয়, তখন আপু জানান মায়ের অবস্থা আশঙ্কাজনক এবং তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। ফলে আইরিনকে একাই সবকিছু সামলাতে হবে। কোনো উপায় না দেখে আইরিন সিদ্ধান্ত নেয় সে শহরের হোটেলে না থেকে বাগানের বাংলোতেই থাকবে। ভ্যানে করে যাওয়ার পথে রবিন তাকে অভয় দিয়ে বলে, এখানে ডাকাত নেই, বড়জোর ছিনতাইকারী আছে যারা ছুরি মারতে পারে। একজন ডাক্তারের জন্য ছুরি খাওয়া তেমন বড় কোনো বিষয় নয়। রবিনের এমন অদ্ভুত রসিকতায় আইরিন কিছুটা অস্বস্তি বোধ করে। রাত বাড়ার সাথে সাথে তারা যখন গহীন বাগানের ভেতর দিয়ে এগোচ্ছিল, আইরিন খেয়াল করে সেখানে ফোনের নেটওয়ার্ক একদমই নেই। রবিন মজা করে বলে, এখানকার নেটওয়ার্ক হলো গরিবের মানিব্যাগের মতো, মানিব্যাগ আছে কিন্তু ভেতরে টাকা নেই। শিয়াল আর কুকুরের ডাকের মধ্য দিয়ে তারা যখন বিশাল এক পুরনো বাংলোয় পৌঁছায়, আইরিন জানতে পারে 2-4 কিলোমিটারের মধ্যে কোনো জনমানুষ নেই। একা থাকতে ভয় পেলেও রবিন জানায় তার বাড়িতে বউ অপেক্ষা করছে, তাই তাকে ফিরতেই হবে। বাংলোর জরাজীর্ণ বাথরুমের দরজা আর মাঝে মধ্যে সাপ বেরিয়ে আসার গল্প আইরিনকে আরও আতঙ্কিত করে তোলে। তবুও ক্লান্ত শরীরে সে একসময় ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে বারান্দায় চা খাওয়ার সময় বাগানের ম্যানেজারের সাথে আইরিনের দেখা হয়। ম্যানেজার তাকে জানান যে শ্রমিকরা ডাক্তার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আইরিন নিজের একা আসা আর পড়াশোনার কথা বললে ম্যানেজার কিছুটা বিরক্ত হন। তিনি আইরিনকে চা বাগানের নিষ্ঠুর ইতিহাসের কথা মনে করিয়ে দেন। ব্রিটিশ আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত শ্রমিকদের শ্রম আর ঘামের বিনিময়ে যে চা উৎপন্ন হয় তার পেছনের যন্ত্রণার কথা তিনি তুলে ধরেন। ম্যানেজার যখন শ্রমিকদের মানবেতর জীবন আর অধিকার নিয়ে আবেগপ্রবণ কথা বলছিলেন, আইরিন তখনও অনমনে ফোনের নেটওয়ার্ক খুঁজছিল, যা দেখে ম্যানেজার বেশ অসন্তুষ্ট হন। আইরিন ও রবিন যখন চা বাগানের মেঠো পথ ধরে ফ্যাক্টরির দিকে হাঁটতে শুরু করে, তখন আইরিনের মনে এক ধরনের বিরক্তি আর বিস্ময় দানা বাঁধে। সে রবিনকে বলে, রবিন ভাই, বাংলোর ট্যাপ থেকে কেমন ঘোলাটে আয়রন মেশানো পানি বের হচ্ছে। রবিন খুব সাধারণভাবেই উত্তর দেয় যে অনেকদিন ট্যাঙ্কি পরিষ্কার না করার ফলে এমনটা হয়েছে। এরপর আইরিন ম্যানেজারের রূঢ় ব্যবহারের প্রসঙ্গ তুললে রবিন রসিকতা করে বলে, ম্যানেজার বাবু হচ্ছে ওইসব সস্তা চাইনিজ মোবাইলের মতো, যা সব সময় একঘেয়ে সুরে বাজে। আইরিন আক্ষেপ করে বলে সে এখানে শান্তিতে পড়াশোনা করতে এসেছিল, কিন্তু ম্যানেজারের কথা শুনে তার মনে হয়েছে সে যেন কোনো আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে ইন্টারভিউ দিচ্ছে। রবিন তখন তাকে মনে করিয়ে দেয় যে ম্যানেজারের কথা নিষ্ঠুর মনে হলেও এটাই সত্য। এই চা বাগানের প্রতিটি সতেজ পাতার পেছনে শ্রমিকদের হাড় ভাঙা খাটুনি আর রক্ত ঘাম লুকিয়ে আছে।
রাতের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আইরিন জানায় শিয়ালের কর্কশ ডাক আর বাথরুমের সাপের ভয়ের কারণে সে এক মুহূর্তের জন্যও চোখ বন্ধ করতে পারেনি। সে সাফ জানিয়ে দেয় এই হন্টেড বাংলোয় সে আর এক রাতও থাকবে না। কিন্তু রবিন যখন করুণ সুরে বলে যে আপনি ডাক্তার হয়ে এই অসহায় মানুষগুলোকে সেবা না দিয়েই চলে যাবেন, তখন আইরিনের মনে কিছুটা দ্বিধা তৈরি হয়। ফ্যাক্টরির সামনে পৌঁছতেই দৃশ্যপট বদলে যায়। একদল সাধারণ চা শ্রমিক একরাশ আশা নিয়ে ডাক্তারকে দেখার জন্যে দাঁড়িয়ে আছে। একটি ছোট্ট মেয়ে যখন আইরিনের গলায় ফুলের মালা পরিয়ে দেয়, তখন সেই সরল অভ্যর্থনায় আইরিন কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। কিন্তু মেডিকেল রুমের ভেতরে ঢুকে সে হতভম্ব হয়ে যায়। পুরো ঘর ধুলোয় ধূসরিত, জরাজীর্ণ অবস্থা। চিকিৎসা শুরু হলে দেখা যায় চা শ্রমিকদের জীবন কতটা অজ্ঞতা আর অভাবের মধ্যে বন্দী। এক বৃদ্ধ তার নাতিকে নিয়ে এসে কোনো রোগের কথা না বলে সরাসরি সাদা পাতার সাদা ওষুধ আর সাদা পাতার হলুদ ওষুধ দাবি করে। আইরিন ওষুধের বাক্স খুলে দেখে সেখানে সাধারণ প্যারাসিটামল আর হিস্টাসিন ছাড়া আর কিছুই নেই। মারজানাপুর নিয়ে আসার কথা ছিল উন্নত সব ওষুধ, যা এখন আইরিনের কাছে নেই। অসহায় বোধ করে আইরিন যখন ব্যাগ গুছিয়ে স্টেশন যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখনই এক অদ্ভুত ঘটনা ঘটে। সে দেখে একদল লোক শ্মশানের দিকে লাশ নিয়ে যাচ্ছে। আইরিন আক্ষেপ করে রবিনকে বলছিল এখানে মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। ঠিক তখনই খাটলির ওপর থেকে লাশ নড়ে চড়ে উঠে বসে পড়ে। আইরিন ভয়ে কুঁকড়ে গেলেও পাশে থাকা নন্দিনী তাকে অভয় দিয়ে জানায় ইনি হচ্ছেন মৃত্যুঞ্জয় দাদা, যিনি আগেও বহুবার এভাবে শ্মশান থেকে ফিরে এসেছেন। নন্দিনীর সাথে আলাপে আইরিন বুঝতে পারে এই জনপদের করুণ বাস্তবতা। এখান থেকে হাসপাতাল 40 কিলোমিটার দূরে, তাই কে আসলে মারা গেছে আর কে স্রেফ অজ্ঞান হয়েছে তা বোঝার কোনো উপায় নেই। নন্দিনী তার মায়ের কথা বলতে গিয়ে জানায় সামান্য জ্বরেই তার মা বিনা চিকিৎসায় মারা গেছেন। নন্দিনীর এই সহজ স্বীকারোক্তি আর শ্রমিকদের অসহায়ত্বের কথা শুনে আইরিন তার যাওয়ার সিদ্ধান্ত বদলে ফেলে। সে সিদ্ধান্ত নেয় সে আরও 2 দিন এখানে থাকবে এবং সাধ্যমতো এই মানুষগুলোর সেবা করবে। আইরিনের থাকার সিদ্ধান্তে খুশি হয়ে রবিন তাকে পাহাড়ের এক উঁচুতে নিয়ে যায়, যেখানে একটু ফোনের নেটওয়ার্ক পাওয়া যায়। সেখান থেকে আইরিন তার বাবা ও মারজান আপুর সাথে যোগাযোগ করে। মারজান আপু জানান যে তার শাশুড়ি আইসিইউতে ভর্তি এবং সমস্ত আধুনিক মেডিকেল সরঞ্জাম তার কাছেই রয়ে গেছে। আইরিন কোনো সরঞ্জাম আর পর্যাপ্ত ওষুধ ছাড়া কিভাবে এই বিশাল সংখ্যক রোগীকে সামলাবে তা নিয়ে নতুন এক বিড়ম্বনায় পড়ে। সে রবিনকে বিকল্প কিছু ম্যানেজ করতে বললেও রবিন অসহায়ত্ব প্রকাশ করে জানায় যে তার এমন কোনো জানাশোনা নেই। মেডিকেল সরঞ্জাম ও ওষুধের সংকটে আইরিন যখন দিশেহারা, তখন তার মনে পড়ে ঘনিষ্ঠ বন্ধু মিঠুর কথা। সে রবিনের ফোন থেকে মিঠুকে কল দেয়। মিঠু প্রথমে সিলেটে আসতে রাজি না হলেও আইরিন তার স্বভাবজাত খুনসুটি আর বাংলোর রহস্যময় 100 বছরের পুরনো ইতিহাসের কথা বলে তাকে প্রলুব্ধ করে। আইরিন নিশ্চিত ছিল মিঠু আসবেই। রবিন আর নন্দিনী যখন মিঠুল আসার ব্যাপারে সন্দেহ প্রকাশ করে, তখন আইরিন আত্মবিশ্বাসের সাথে জানায় যে মিঠু শুধু আসবেই না, সাথে তার বাপকেও নিয়ে আসবে। আসলে সে তার বড় মেডিকেল বক্সটার কথা বুঝিয়েছিল। সে রাতে আইরিনকে পাহাড়সম বই নিয়ে পড়তে দেখে রবিন অবাক হয়ে যায়। আইরিন তাকে নিজের এক গোপন ইচ্ছার কথা জানায়। সে ছোটবেলা থেকে কখনো কোনো কাজে ফার্স্ট হতে পারেনি, কিন্তু এই চা বাগানে সেই প্রথম ডাক্তার হিসেবে এসেছে। এই এক জায়গাতেই সে ফার্স্ট, তাই এই সুযোগ সে হাতছাড়া করতে চায় না। পরদিন মিঠু ঠিকই সেই বিশাল মেডিকেল বক্স মাথায় নিয়ে হাজির হয়। ভুল জায়গায় নেমে যাওয়ায় তাকে দীর্ঘ পথ হাঁটতে হয়। পথে সে চা শ্রমিক নারীদের হাড় ভাঙা খাটুনি দেখে অবাক হয়। মাত্র 185 টাকার জন্য তাদের 10 কিলোমিটার ভারী ওজন বয়ে বেড়াতে হয় দেখে মিঠু মর্মাহত হয়। বাংলোতে পৌঁছলে আইরিন তাকে দেখে যার পর নাই খুশি হয়। সেখানে রবিনের গোঁচ নিয়ে মিঠুর মজার তর্কাবিতর্ক জমে ওঠে। রাতে আইরিন ও মিঠুর মধ্যে ক্যারিয়ার আর বিয়ে নিয়ে হালকা খুনসুটি চলে। মিঠুর সিগারেট খাওয়া দেখে আইরিন তাকে খোঁচা দেয়। পরদিন সকালে চা খাওয়ার সময় মিঠুকে আইরিন মনে করিয়ে দেয় যে এই চা শ্রমিকদের রক্ত ঘাম দিয়ে তৈরি। মিঠু সেই চা তৃপ্তি সহকারে খেয়ে আইরিনের সাথে মেডিকেল সেন্টারে যায়। সেখানে আইরিন নন্দিনীর সাথে মিঠুর পরিচয় করিয়ে দেয়। আইরিন ও নন্দিনী রোগী দেখতে ব্যস্ত হয়ে পড়লে মিঠু বাগান ঘুরে দেখার সিদ্ধান্ত নেয়। সে মৃত্যুঞ্জয় দাদার স্কেচ আঁকে এবং শ্রমিকদের সাথে বসে তাদের সাধারণ খাবার খায়।
মিঠু জানতে পারে তাদের জীবন কতটা কষ্টের। খাবার পর হাত ধোয়ার পানি পর্যন্ত তাদের নেই, বাগানই তাদের টয়লেট। এদিকে মেডিকেল সেন্টারে আইরিন সেই বৃদ্ধ রোগীকে কোনো ওষুধ না দিয়ে বুঝিয়ে বিদায় করেন, যা শুনে বৃদ্ধ অসন্তুষ্ট হয়ে মন্তব্য করেন যে এই অল্প বয়সী ডাক্তার কিছুই বোঝে না। রবিন তখন বৃদ্ধকে আশ্বস্ত করে বলে দরকার হলে মরার পর চিতাতেও সে ওষুধ পৌঁছে দেবে। ঠিক এই সময় এক মা তার মুমূর্ষু কন্যাকে নিয়ে আইরিনের কাছে ছুটে আসেন। মেয়েটি ক্রমাগত পাতলা পায়খানায় নিস্তেজ হয়ে পড়েছিল। আইরিন দ্রুত স্যালাইন পুশ করে এবং জানতে পারে কুসংস্কারের কারণে শাশুড়ি মেয়েটিকে পানি পর্যন্ত খেতে দেয়নি। চা বাগানের মানুষের এই চরম অজ্ঞতা আর কুসংস্কার আইরিনকে গভীরভাবে ব্যথিত করে। আইরিন সেই মাকে শক্তভাবে সচেতন করে বুঝিয়ে বলে যে পাতলা পায়খানা হলে দয়া করে কুসংস্কারে কান দেবেন না, সবার আগে ওর শরীরে পানির অভাব মেটাতে স্যালাইন খাওয়াবেন। আইরিনের সঠিক চিকিৎসায় মেয়েটি দ্রুত সুস্থ হয়ে উঠলে মা আবেগপ্রবণ হয়ে আইরিনকে দেবতার মতো শ্রদ্ধা করতে থাকেন। এই কৃতজ্ঞতার দৃশ্যটি দূর থেকে চা বাগানের ম্যানেজারও প্রত্যক্ষ করেন। সেদিন বিকেলে মিঠু একা একা কিছু একটা আঁকছিল। আইরিন কৌতূহলী হয়ে জোর করে সেটি দেখতে গেলে এক রূঢ় বাস্তবতার মুখোমুখি হয়। মিঠুর আঁকা নকশা থেকে সে জানতে পারে এই বিশাল চা বাগানে শ্রমিকদের জন্য কোনো টয়লেট নেই, এমনকি নেই বিশুদ্ধ পানির ন্যূনতম ব্যবস্থা। মিঠু মূলত এই সমস্যার সমাধানের একটি নকশা তৈরি করছিল। আইরিন তার এই কালের প্রশংসা করে এবং হাসি ঠাট্টায় মেতে ওঠে। সে মিঠুকে বিখ্যাত কার্টুন মিনা রাজুর মিঠুর সাথে তুলনা করে টয়লেট নিয়ে করা সেই জনপ্রিয় সংলাপটি মনে করিয়ে দেয়। তাদের খুনসুটির মাঝেই ম্যানেজারের আগমন ঘটলে পরিবেশ গম্ভীর হয়। আইরিন ভেতরে চলে গেলেও মিঠু সাহস করে ম্যানেজারকে তার তৈরি করা টয়লেট প্ল্যানের ডিজাইনটা দেখায়। পরদিন সকালে নন্দিনী কাজে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আইরিন মেডিকেল সেন্টারে পৌঁছলে রবিন তাকে এক তোড়া ফুল দিয়ে কৃতজ্ঞতা জানায় এবং বলে যে কাল সকালে তার ফেরার টিকিট কনফার্ম হয়েছে। আইরিন ফুলের শুভেচ্ছায় খুশি হলেও নন্দিনীকে না দেখে বিচলিত হয়ে পড়ে। সে তড়িঘড়ি করে নন্দিনীর বাড়িতে ছুটে যায়। নন্দিনীর হাত ধরতেই আইরিন বুঝতে পারে তার জ্বর এবং সে অসুস্থ। বাইরে তখন মিঠু সিগারেট খাচ্ছিল, যা দেখে রবিন অবাক হয়ে তাকিয়ে থাকে। মিঠু তাকে অফার করলে রবিন বিনয়ের সাথে জানায় সে এসবে অভ্যস্ত নয়, তবে সন্ধ্যের পর আড্ডায় শ্রমিকদের সাথে সামান্য মদ খায়। রবিন আরও জানায় যে নন্দিনীর বাবা একজন কর্মবিমুখ মানুষ, যিনি দিনরাত নেশাগ্রস্ত থাকেন। সামনে নন্দিনীর বিয়ে, তাই হয়তো তিনি দেনা পাওনা মেটাতে এদিক ওদিক ঘুরছেন। এদিকে আইরিন জানতে পারে নন্দিনীর পিরিয়ডজনিত শারীরিক সমস্যা হচ্ছে। সমাজ ও পরিবারের শেখানো ভুল ধারণার বশীভূত হয়ে নন্দিনী মনে করছিল বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আইরিন তাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সচেতন করে তোলে। নন্দিনীর বইপত্র ঘাঁটতে গিয়ে আইরিন তার চমৎকার রেজাল্টের মার্কশিট দেখে অবাক হয়ে যায়। আইরিন তাকে তার স্বপ্নের কথা জিজ্ঞাসা করলে নন্দিনী জানায় এই কয়েকদিন আইরিনের সাথে ডাক্তার খেলতে গিয়ে সে এই পেশায় প্রেমে পড়ে গেছে। আইরিন বুঝতে পারে মেধাবী এই মিনিটির স্বপ্ন মেডিকেলে পড়া, তাই সে তাকে হীনমন্যতা ঝেড়ে ফেলে মেডিকেল ভর্তির ফর্ম পূরণ করার জন্য উৎসাহ দেয়। নন্দিনী যখন জানায় যে আজই ফর্ম ফিল আপের শেষ দিন, আইরিন কিছুটা বিচলিত হয়ে পড়ে। ঘড়িতে তখন 5টা বাজতে চললেও আইরিন হাল ছাড়ে না। সে মিঠুকে অনুরোধ করে তার পরিচিত কাউকে দিয়ে নন্দিনীকে সাহায্য করতে। মিঠু প্রথমে বুঝতে না পারলেও পরে জানতে পারে নন্দিনী মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে চায় এবং আজই আবেদনের শেষ সময়। মিঠু কিছুটা বাস্তববাদী হয়ে বলে যে হাতে সময় মাত্র 10-12 দিন, এত অল্প সময় মেডিকেলে চান্স পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু আইরিন প্রত্যয় নিয়ে বলে অন্তত স্বপ্ন পূরণের পথটা তো আমরা খুলে দিতে পারি। তারা দ্রুত রবিন ও মিঠুকে নিয়ে সেই নেটওয়ার্ক পাহাড়ের দিকে রওনা দেয়। অনলাইনে ফর্ম ফিল আপের সময় রবিন রেজিস্ট্রেশন নাম্বার বলতে গিয়ে বারবার ভুল করতে থাকে। 8 আর 4-এর গোলকধাঁধায় পড়ে সে অস্থির হয়ে যায়। আইরিন যখন প্রায় রেগে যাচ্ছিল তখন মিঠু মুচকি হেসে জানায় যে কাজ হয়ে গেছে। সে তার এক পরিচিত ভাইকে সব ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছিল এবং সে আবেদন সম্পন্ন করেছে। এই খবরে আইরিন খুশিতে আত্মহারা হয়ে যায়। সেদিন রাতে নন্দিনীর বাবা বাড়ি ফিরে তার উপর চেঁচামেচি করতে থাকে এবং মায়ের পুরনো শাড়িটা বিয়ের জন্য গুছিয়ে রাখতে বলে। নন্দিনী কোনো প্রতিবাদ না করে শুধু জানায় সে শাড়ি বের করবে। পরদিন সকালে ঢাকা যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় মিঠু হঠাৎ এক বোমা ফাটায়। সে জানায় যে কালই নন্দিনীর বিয়ে। আইরিন স্তব্ধ হয়ে যায়। সে মিঠুর উপর রেগে গিয়ে বলে এই কথা আগে জানাসনি কেন?
মিঠু যুক্তি দেয় যে এই কদিনে আসলে কিছুই পরিবর্তন হবে না, তাই সে বলতে চায়নি। কিন্তু আইরিন জেদ ধরে যে সে নন্দিনীকে একা ফেলে যাবে না। মিঠু তখন আইরিনকে তার নিজের এমডি পরীক্ষার কথা মনে করিয়ে দিলে আইরিন সোজাসাপটা জানায় সে পরীক্ষা না দিলে পরের বছর দিতে পারবে, কিন্তু নন্দিনীর জন্য এটাই শেষ সুযোগ। মিঠু যখন বলে এক নন্দিনীর জীবন বদলে বাগানের কিছুই পরিবর্তন হবে না, তখন আইরিন প্রচণ্ড রেগে গিয়ে মিঠুকে রিচ কিড বলে কটাক্ষ করে। সে মনে করিয়ে দেয় মিঠুর একদিনের সিগারেটের খরচ শ্রমিকদের 2 দিনের বেতনের চেয়েও বেশি। আইরিনের কথা শুনে মিঠু রাগ করে সেখান থেকে চলে যায়। আইরিন তখন নন্দিনীর বাড়িতে গিয়ে তাকে নিবিড়ভাবে পড়াতে শুরু করে। নন্দিনীর বাবা বাধা দিয়ে বলেন, আপনি সম্মানী মানুষ, সম্মানের সাথে বিদায় হন, মেয়ের বিয়েটা হতে দিন। কিন্তু আইরিন কোনো বাধা মানে না। রবিন ও নন্দিনীর জন্য মেডিকেল প্রশ্ন ব্যাংক কিনে নিয়ে আসে। টানা কয়েকদিন পড়ার চাপে নন্দিনী যখন ক্লান্ত হয়ে ভুল করতে থাকে, আইরিন একদিন মেজাজ হারিয়ে তাকে বকা দেয়। এতে নন্দিনী ভীষণ কষ্ট পায়। রাতে ফেরার পথে আইরিন নিজের আচরণের জন্য অনুতপ্ত হয়। রবিন তখন আইরিনকে এক গভীর জীবনবোধের কথা শোনায়। সে বলে, আপা, একটা চা গাছও কিন্তু বটগাছের মতো বড় হতে পারে, কিন্তু সুবিধে মতো পাতা তোলার জন্য আমরা তাকে বাড়তে দিই না। এই বাগানের শ্রমিকরাও সেই চা গাছের মতো, এক নির্দিষ্ট বয়সের পর তাদের আর বাড়তে দেওয়া হয় না। রবিনের এই ইমোশনাল কথার মাঝেই দেখা যায় মিঠু তার কয়েকজন বন্ধুকে নিয়ে আবার ফিরে এসেছে, যেন এই লড়াইয়ে সেও আইরিনের সাথে যোগ দিতে চায়। মিঠুর ফিরে আসাটা ছিল গল্পের এক বড় মোড়। সে কেবল একা ফেরেনি, সাথে নিয়ে এসেছে তার 3 ছোট ভাইকে। আইরিনকে অবাক করে দিয়ে মিঠু বলে, তুই তো একা এক সাবজেক্ট সামলাবি, বাকিগুলো কে দেখবে? তাই কোচিং সেন্টারে না গিয়ে কোচিংটাকেই এখানে তুলে নিয়ে এলাম। আইরিন তার বন্ধুর এই মহানুভবতায় আবেগপ্রবণ হয়ে পড়ে। এর মাঝেই মিঠু একদিন চা বাগানে ঘুরতে ঘুরতে এমন এক স্কুলের খোঁজ পায় যেখানে কোনো টাকা নয়, বরং চালের বিনিময়ে পড়ানো হয়। স্কুলটি চালাচ্ছিল এক চা শ্রমিকের শিক্ষিত ছেলে, যে চাইলে শহরে গিয়ে বড় চাকরি করতে পারত, কিন্তু সে বিশ্বাস করে চা শ্রমিকদের ভাগ্য বদলাতে হলে তাদের সন্তানদের শিক্ষিত করা ছাড়া কোনো পথ নেই। এই যুবকের ত্যাগ দেখে মিঠু বুঝতে পারে আইরিন সেদিন ঠিকই বলেছিল, পরিবর্তন আনতে হলে লড়াইটা ভেতর থেকেই শুরু করতে হয়। পুরো দমে পড়াশোনা শুরু হয়। মিঠু তার ছোট ভাইদের নিয়ে দিন রাত নন্দিনীকে পরীক্ষার জন্য তৈরি করতে থাকে। নন্দিনীর বাবা যাতে কোনো ঝামেলা করতে না পারেন সেটারও ব্যবস্থা করে মিঠু। এর মধ্যে চা বাগানের রুক্ষ জীবনেও উৎসবের আমেজ আসে। আইরিনরা সবাই মিলে বাগানে মুরগি দিয়ে বারবিকিউ পার্টি করে। যাওয়ার আগে মিঠুর ছোট ভাইয়েরা নন্দিনীকে ফলমূল আর ভালোবাসা দিয়ে বিদায় জানায় এবং তাকে সাহস দিয়ে বলে পরীক্ষার দিন সে যেন তার সবচেয়ে সুন্দর পোশাকটি পরে যায়। যাওয়ার আগে আইরিন ম্যানেজারের কাছে গিয়ে কৃতজ্ঞতা জানায়। সে স্বীকার করে যে প্রথম দিন ম্যানেজার যে রক্তঘামের কথা বলেছিলেন তা সে এখন নিজের চোখে উপলব্ধি করেছে। ম্যানেজারের গম্ভীর মুখেও তখন সলজ্জ হাসির রেখা ফুটে ওঠে। এদিকে আইরিন মিঠুর সাথে কথা বলার সময় চা বাগানের মেয়েদের করুণ স্বাস্থ্য ঝুঁকির কথা তুলে ধরে। সে ব্যথিত মনে জানায় নন্দিনীরা মাসে পিরিয়ডের যন্ত্রণায় ভুগলেও ন্যূনতম স্যানিটারি প্যাড ব্যবহার করতে পারে না। তাদের জীবন কতটা কঠিন তা অনুভব করে আইরিন ভয় পায় যদি নন্দিনী চান্স না পায় তাহলে হয়তো এই স্বপ্ন দেখানোর জন্য সে আর কখনো নন্দিনীর সামনে দাঁড়াতে পারবে না। পরীক্ষার দিন সকালে এক মর্মান্তিক ঘটনা ঘটে। চা বাগানে কান্নার রোল পড়ে যায়। আইরিন আর মিঠু গিয়ে দেখে মৃত্যুঞ্জয় দাদা এবার সত্যি সত্যি মারা গেছেন। সবার চোখে জল, কিন্তু আইরিন জানে আজ নন্দিনীর জীবনের বড় লড়াই। সে নন্দিনীকে দ্রুত তৈরি হতে বলে। নন্দিনী তার মায়ের স্মৃতিবিজড়িত শাড়িটা পরে বের হতে গেলে তার বাবা পথ আটকে দাঁড়ায়। তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, প্রতিবেশীর মৃত্যুতে বাড়িতে শোক আর তুই শাড়ি পরে নাচতে নাচতে পরীক্ষা দিকে যাচ্ছিস। তিনি রাগের মাথায় নন্দিনীকে চড় মেরে বসেন, কিন্তু এবার রবিন রুখে দাঁড়ায়। সে নন্দিনীকে আইরিনদের সাথে কেন্দ্রে পাঠিয়ে দেয় এবং নিজেই পরিস্থিতি সামলানোর দায়িত্ব নেয়। নন্দিনী শেষ মুহূর্তে হলে পৌঁছায় এবং পরীক্ষা দেয়। গল্পের দৃশ্যপট এবার 1 বছর সামনে এগিয়ে যায়। আইরিনের বিয়ের দিন। কোণে সাজে বসে থাকা আইরিনের বর আর কেউ নয়, তার দীর্ঘদিনের বন্ধু মিঠু। বিয়ের আগের রাতে তাদের কথায় পুরনো দিনের স্মৃতিগুলো ভেসে উঠলে আইরিন আবেগপ্রবণ হয়ে পড়ে। তখন একটি ফ্ল্যাশব্যাকে দেখানো হয় নন্দিনী প্রথমবার পরীক্ষা দিয়ে ফেল করেছিল, যা শুনে আইরিন নিজেকে অপরাধী মনে করে আড়ালে চলে গিয়েছিল। বর্তমানে ফিরে দেখা যায় মিঠু আইরিনকে এক বিশাল সারপ্রাইজ দেয়।
বাইরে এসে আইরিন দেখে নন্দিনী তার স্বামীর সাথে দাঁড়িয়ে আছে। এতদিন পর নন্দিনীকে দেখে আইরিন কান্নায় ভেঙে পড়ে। নন্দিনী তখন তার গলার আইডি কার্ডটি বের করে দেখায় সে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। নন্দিনী জানায় প্রথমবার ফেল করার পর তার বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু তার স্বামী ছিলেন একদম অন্যরকম মানুষ। তিনি নিজে মাত্র ক্লাস 8 পর্যন্ত পড়লেও তার ইচ্ছে ছিল তার ঘরে একজন ডাক্তার বউ থাকুক। তার অকুণ্ঠ সমর্থনে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে নন্দিনী আজ সফল। পুরো বাগানবাসীর কষ্ট, কুসংস্কার আর সংগ্রামের অবসান ঘটে এক টুকরো হাসিতে। মিষ্টি মুখ আর আলিঙ্গনের মধ্য দিয়ে গল্পটি শেষ হয়। মুভিটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় চা শ্রমিকদের জীবন কেবল 2টি পাতা আর একটি কুড়িতে সীমাবদ্ধ নয়। তাদেরও স্বপ্ন দেখার অধিকার আছে এবং সঠিক সমর্থনে তারাও আকাশ ছুঁতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনজনদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।